মশাই দাদুকে চেনেন আপনারা? না চেনারই কথা। আমি আপনাদের একটু বলি আমার মশাই দাদুর কথা। ভীষণ রাশভারী লোক ছিলেন কিন্তু তিনি। আর মশাই দাদুর নামটা কেন জানেন? আসলে সবাই ওনাকে মহাশয় বলে ডাকতো, তাই আমার মশাই দাদু আর কি। আর কোনোদিনও আমি মশাই দাদুকে দেখিনি খদ্দরে ধুতি আর পাঞ্জাবি ছাড়া অন্য কিছু পরতে। প্রতিদিন একটা পাট ভাঙা ধুতি আর দুধ সাদা পাঞ্জাবি, আর তার সঙ্গে পায় কলেজ স্ট্রিট থেকে কেনা বিদ্যাসাগরী জুতো। মশাই দাদু বলতেন যে নিজের দেশকে ভালোবাসতে গেলে নিজের দেশে পোশাককে পরিত্যাগ করলে চলে না। আমরা যেমন আজকাল এই স্পিডি লাইফে ভাবি যে প্যান্ট শার্ট ছাড়া আমাদের চলবেই না, কিন্তু মশাই দাদু একেবারে ধুতি পাঞ্জাবি পরে কি স্বচ্ছন্দ। 65 বছর বয়সেও তিনি বাসে উঠতেন দৌড়ে। আসলে মশাই দাদু ইংরেজ আমলের লোক ছিলেন, ইনফ্যাক্ট দুবার জেলেও গেছেন দেশের জন্য। তখনকার দিনে মশাই দাদু একটি ইংরেজ কোম্পানির সঙ্গে কাজ করতেন এবং একবার একজন ইংরেজ ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে গেছিলেন একটি 5 তারা হোটেলে। কিন্তু তখনকার দিনে তো 5 স্টার হোটেলে ধুতি পাঞ্জাবি পরে অ্যালাউডই নয়। হোটেলের গার্ডরা একেবারেই দাদুকে ঢুকতে দিলেন না। দাদু সঙ্গে সঙ্গে বাড়ি চলে গেলেন। কিন্তু পরের দিন মশাই দাদুর জায়গায় রেজিগনেশন লেটার পৌঁছে গেল অফিসে। অফিসের বড় সাহেবের অনেক রিকোয়েস্ট সত্ত্বেও কিছুতেই কিছু করা গেল না। খদ্দর, চরকা, দেশপ্রেম, স্বাধীনতা, এই 4টে কথা যেন একে অন্যের সঙ্গে একেবারে মিশে আছে, তাই না? মানিয়া, মনু, মোহনদাসের সঙ্গে খদ্দরের যা যোগ, গান্ধী আর খদ্দরের যোগটা মনে হয় অনেক বেশি। তাহলে কি গান্ধী আর খদ্দর পরিপূরক? চলুন দেখা যাক আজকের নারীতে সায়ন্তনীর কি বলার আছে খদ্দরের ফ্যাশন নিয়ে। নমস্কার, আমি সায়ন্তনী। আবার নিয়ে এসেছি নারীর ফ্যাশন। পুজো তো প্রায় এসেই গেল, আর বাঙালি পুজো বলতে বেশ একটা কবি কবি ভাব আসে, তাই না? রবীন্দ্রনাথের সে কবিতা তো আমাদের সবারই মনে আছে। এসেছে শরৎ, হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে। ফ্যাশনে হাওয়াটা এবার কোন দিকে? কবিতা বলতেই মনে পড়ে যায় পদ্য পোশাকের কথা। আর পদ্য পোশাক বলতে কার কথা মনে পড়ে? ঠিক ধরেছেন, শ্রাবস্তী। তাই আজকে আমার সঙ্গে আছে শ্রাবস্তীর কেয়া চৈতালি। কেয়াদি নমস্কার। নমস্কার। কেয়াদি, এই যে শ্রাবস্তী আপনার বুটিক, এটা শুরু কিভাবে হয়? আসলে সেই সময়ে কলকাতা শহরে একটা যে ফ্যাশন মানে যেভাবে চলতো সেটা আমরাই সেট করি। সত্যি কথা বলতে কি, যে টেলিভিশনে আসতাম রেগুলার রোজ, তো আমার পোশাক আশাক দেখে সবাই বলতো এরকম বা এরকম তৈরি করে দাও। প্রথমে আমি বন্ধুদের মধ্যে শুরু করি, তারপরে সেটাকে একটা বলতে পারো ব্যবসার রূপ দিই। তবে শ্রাবস্তীর পোশাক যারা জানেন তারা বুঝতে পারেন ঠিক এটা ব্যবসা করার জন্য নয়, এটার মধ্যে একটা শিল্প সংস্কৃতি। আমি আসলে আমাদের বাংলার ঐতিহ্যটাকে বজায় রাখতে গিয়ে এই শ্রাবস্তীর সূচনা করি, যার মধ্যে পদ্য পোশাকটা এসছে। আসলে পরের প্রজন্ম যারা বাংলা জানে না তাদের বাংলা ভাষাটা যাতে পোশাকের মাধ্যমে বোঝানো যায়, শেখানো যায়, সেটা আমার একটা চেষ্টা ছিল আর কি। আচ্ছা, আপনি শুধু কি পাঞ্জাবি করেন? না না, আমি আসলে পুরুষদের পোশাক দিয়ে শুরু করেছিলাম, টি শার্ট, পাঞ্জাবি ইত্যাদি। কিন্তু তারপরে শাড়ি থেকে শুরু করে সালোয়ার কুর্তা, মেয়েদের যাবতীয় মানে সে লুঙ্গি টপ এবং আজকাল যেটা চলে যে শর্ট কুর্তা, সবই তৈরি করে মোটামুটি সবই করছেন। আচ্ছা কেয়াদি, আজকাল একটা চল উঠেছে সেটা হচ্ছে খাদি। আপনার সেই ব্যাপারে কি বলা? হ্যাঁ, এটাই একটা আমার বলার কথা। তার কারণ হচ্ছে এখন খুব যাকে বলে ইন থিং খাদ্দার, কিন্তু এই 12 বছর ধরে যে আমি কাজ করছি, আসলে আমি কিন্তু খাদ্দার নিয়েই কাজ করছি। আমার প্রত্যেকটা পোশাক সুতি এবং সিল্কের মাঝামাঝি কোনো জিনিস আমি বানাই না। তো এই সেই সুতিটা পুরোটাই হচ্ছে খাদ্দার, খাদির। মানে পাঞ্জাবি বলো বা ওই শর্ট কুর্তা বলো, এমনকি শাড়ি খাদি সিল্ক। আমি যেটা পরে আছি সেটাও কিন্তু খাদি সিল্ক, তুমি যেটা পরেছো সেটাও কিন্তু খাদ্দার। মানে একেবারেই পুরোপুরি খাদি নিয়েই আমি কাজ করি, কিন্তু ওইভাবে কখনো প্রচার করিনি যে আমি খাদিতেই আছি, যেটা এখন খুব চলছে। এখন সেটা আপনি 12 বছর আগে থেকে শুরু করেছি। আসলে আমি নিজে যা পরি আমি তাই বানাই, আমি যেটা নিজে পরি না সেটা আমি বানাই না। আমি নিজে সবসময় খাদ্দার পরতাম, মানে চিরকালই। ধরো 12 বছর যদি শ্রাবস্তীর খাদির জিনিস বানাই, তো আমি 30-35 বছর ধরে খাদি পরছি। আমি বলতে পারি তার আগে আমার মা কি পড়াতেন আমি জানি না অবশ্য, নিশ্চয়ই। আমার যখন থেকে পোশাক বানাতে মানে আমার কনসেপ্টে শুরু হয়েছে, তবে থেকে আমি সবসময় এমনকি খাদির ব্লাউজ পরি, খাদির শাড়ি পরি এবং খাদির সালোয়ার কুর্তা পরি, সবই খাদি।
যে খাদি যে এসছে আমাদের ফ্যাশনে, এটা কি কোনো বিদেশি ইনফ্লুয়েন্স, মানে বিদেশেই খাদি ওঠার পরে কি আমাদের ভারতবর্ষে এসেছে? হ্যাঁ, না আসলে খাদি চলছিলই, কিন্তু পপুলার করার সেটা তো যেই জিনিস বিদেশে পপুলার হয়, এটা কি জানো তো, এটা আমাদের এত বছরের পরাধীন থাকার একটা কি বলবো বলো, কুফল বলতে পারো। আমরা আগে বিদেশে যেটা খুব জনপ্রিয় হয় সেটাকেই আমরা গ্রহণ করি, কিন্তু আমাদের যেটা দেশীয় জিনিস সেটা এত পপুলার ছিল না। সেটা ওই বললাম তো, পরাধীন ছিলাম তো এত বছর, ওইটা মানসিকতাটা থেকে গেছে যে ওরা ভালো বলবে তবে আমরা ভালো বলবো। আসলে এটা তো আমাদের একেবারে ঘরের জিনিস। আর আপনি যে বলেন খাদি পাঞ্জাবি করেন, উপরে কি ধরনের ডিজাইন করেন? হ্যাঁ, আমি তো যেটা তুমি শুরু করলে পদ্ম পোশাক, সেটা তো আছে কবিতা লেখা পাঞ্জাবি। তাছাড়া আমি বিভিন্ন রকমের ডিজাইনিং করি, ধরো ফেব্রিকের কাজ, সুতোর কাজ, এবং দুটোকে মিক্স অ্যান্ড ম্যাচ করে অ্যাপ্লিক, তারপরে বাটিক করি। মানে যত রকম শিল্পের যতগুলো দিক আছে তাকে মিশিয়ে, এবং আমার সেটা তার মধ্যে আমার নিজস্ব ভাবনাটাকে মিলিয়ে আমি তারপরে ধরো আমি রবীন্দ্রনাথের কিছু পেন্টিং নিয়ে খুব মানে বিশদভাবে কাজ করেছি আর কি। তাঁর পেন্টিংগুলোকে কিভাবে শাড়িতে এবং পোশাকে আনা যায় সেটা নিয়ে কাজ করে। আমি কি দেখতে পাই? আমি দেখতে পাচ্ছি নিশ্চয়ই সুন্দর একটা হ্যাঁ, এটা ওই শ্রাবস্তী নামের সঙ্গে তুমি এটা জীবনানন্দ দাশের একটা কবিতা লেখা। নিশ্চয়ই, আমাদের দর্শকরাও দেখতে চান। এটা যেমন কুর্তাটা সবুজ রঙের, তার সঙ্গে ছোট শর্ট কুর্তা, এটা লং কুর্তাই লং আছে, তার সঙ্গে কন্ট্রাস্ট দোপাট্টা, তাতেও একটু কাজ করা আছে, আর কবিতা এবং কবিতা আছে সেরকম কবিতা। এটা পাঞ্জাবিতেও আছে। আর এটা দেখো রবীন্দ্রনাথের ব্লকের কথা বলছো, রবীন্দ্রনাথের পেন্টিং এর কথা বলছো, এটা রবীন্দ্রনাথের পেন্টিং থেকে নিয়ে করা। দেখছি নিশ্চয়ই। আচ্ছা, তুমি যেটা পরে আছো সেটা কিন্তু এই সুতোর কাজ কিন্তু একটা ডোকরা স্টাইলে করে, সেখানেও আমার ওই দেশীয় ফোক আর্টকে নিয়ে আসার একটা ব্যাপার আছে। আর শাড়িটা এখানে শাড়ি দেখতে পাচ্ছি আমি, এটাও রবীন্দ্রনাথের পেন্টিং দিয়ে করা, তার সঙ্গে মানে আজকাল তো খুব আবার পল্লুটা হাইলাইট করার ব্যাপার, সেই পল্লুর জন্য সুন্দর। এগুলো এই শাড়িগুলোর মোটামুটি রেঞ্জ কিরকম? এইগুলোর রেঞ্জ হচ্ছে 1000-এর মধ্যে। আর তাছাড়া কটনগুলো হচ্ছে আমার কটন যে আমি টাঙাইলে করি সেগুলো 500 টাকা থেকে শুরু, আর বাটিক কিছু করি বা মালমাল প্রিন্টস করি সেগুলো হচ্ছে ওই 400 টাকা থেকে শুরু। 400 থেকে তুমি বলতে পারো কাঁথা শাড়ি বা যেসব নকশি কাঁথা করি সেগুলো 5000 অবধি, মানে 400 থেকে 5000 হলো শাড়ির রেঞ্জ। আর এই পাঞ্জাবির রেঞ্জ হচ্ছে 350 টাকা থেকে শুরু, আর শর্ট কুর্তাগুলো শুরু 250 টাকা থেকে। ভীষণই রিজনেবল। এখন তো পুজো আসছে, তো আপনার কি মনে হয় পুজোর অষ্টমী, সপ্তমী, নবমী এসব দিনে কি পরা উচিত? ষষ্ঠীতে একটু হালকা সাজ, তারপর আস্তে আস্তে গিয়ে অষ্টমী মানে পুজোর প্রাইম দিন যেটা, সেদিন গিয়ে একটুখানি উজ্জ্বল সাজ, ব্রাইট কালার্স পরলে ভালো লাগে মনে হয়। তবে আমার কি জানো তো, সাজটা তো তার নিজস্ব এবং তার আশেপাশে যারা আছে তার কাজে আমি কিছু নির্দিষ্ট করে দিতে পারি না যে সে কি পরবে। আমার কাছে আসলে পুজোর রং একটু নীল ঘেঁষা, মানে ওই তুমি এসেছে শরৎ দিয়ে শুরু করলে তো শরতের যে নীল একটা আকাশ, পেঁচে পেঁচে তুলো, সাদা সাদা, ওই নীল সাদার একটা কম্বিনেশন। তুমি দেখবে এখানে আমি একটা কুর্তা বানিয়েছি ওই নীল, শরতের নীলের, এটা মনে হয়। তো আমার মনে হয় যে কোনো একটা পুজোর দিন সকালে যদি একটা নীল এরকম কুর্তা পরা যায়, হালকা একটা স্লিভলেস। আর এটার ব্যাপারটা দেখো, এটা অ্যাপ্লিক, কিন্তু এটার সঙ্গে সুতোর কাজ আছে এবং পেইন্টিং আছে, দুটো মিলিয়ে করা। যদি সুতোর কাজ পুরোটা হয় সেটার দামটা একটু বেশি পড়ে যায়, সেজন্য সেটা পেইন্টিং করে করলে একটু রিজনেবল রেটে থাকা যায়। তো আপনার নীল ছাড়া অন্য কোনো রং মনে হয় কি এবার পুজোর চলতে পারে? আমি আলাদা করে এরকম বলতে পারি না। আমি নিজে খুব ব্রাইট কালার্স পছন্দ করি, কাজে সবাইকে বলছি যে মনটা খুব উজ্জ্বল থাকে যদি ব্রাইট কালার পরা যায়, কাজে সবাই যাতে তাই পরে আর কি। আর আপনি যে এত সুন্দর সুন্দর ডিজাইন করেন, তো শ্রাবস্তীর পিছনে ইন্সপিরেশনটা কি? ইন্সপিরেশন আসলে আমার ক্রিয়েটিভিটি। মানে আমি সমস্ত সময় প্রত্যেকটা দিন কিছু ক্রিয়েশন না করতে পারলে ভালো থাকি না। কাজেই আমার সেইটাই, ধরো আমার টেলিভিশনের দিকটা যেমন, সেখানে যেমন আমি কাজটা করি সেটার মধ্যে যেমন একটা ক্রিয়েটিভিটি আছে, কিন্তু সেখানটা থেকে একটা অন্য পথে আমি অনেক দিন ধরে আসবো ভাবতাম, সেটাই শ্রাবস্তি আমার সেই পথটা। এবং প্রত্যেক দিন আমি কিন্তু নতুন করে ডিজাইন ভাবি। যেমন ধরো তুমি বলছো পুজোর জন্য কী ভাবলাম, আসলে প্রত্যেকটা দিন কিন্তু আমি নতুন ডিজাইন ভাবি, এবং ওইটাই ধরো একটা রাত্রেবেলা ঘুম থেকে উঠে আমার মনে হয় ওইটা করবো, সকালে উঠে সেটা নোট ডাউন করে নেওয়া, এইভাবে আর কি।
ভীষণ ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমাদের দর্শকেরও আশা করি খুবই ভালো লেগেছে। আপনারা যদি ওনার সাথে যোগাযোগ করতে চান আমাদের অ্যাড্রেসে আমাদের জানাবেন, আমরা নিশ্চয়ই আপনাদের সাহায্য করব। তাছাড়া কম্পিটিশনের কথাটা কিন্তু একদম ভুলবেন না। ওই যে আমি বলেছিলাম আপনাদের ছোট্ট ছোট ডিজাইনগুলো আমাকে পাঠান, ছোটো ছোটো স্যাম্পল, তার মধ্যে থেকে আমরা চুজ করে নেবো আমাদের সেরা ডিজাইনার। আর আপনি যদি সেই জন হন, আপনি সুযোগ পাবেন আমাদের প্রোগ্রামে আসার। ঋতুনিবৃত্তি বা মেনোপজ এই শব্দটা কিন্তু আজ আর অজানা নয়। একালের নারী এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট সচেতন। কেন বলুন তো? কারণ আমরা ভাবি মেনোপজ মানেই যৌবনকে ছাড়িয়ে বার্ধক্যের দিকে এগিয়ে যাওয়া, কিন্তু সত্যি কি তাই? চলুন আজকে একটু জানা যাক ব্যাপারটা কি। আজকে আমাদের মধ্যে আছেন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর ইলোরাশ্রী চক্রবর্তী। নমস্কার ইলোরাদি। আচ্ছা দিদি, আমাদের দেশে মেয়েদের কোন বয়সে এই মেনোপজটা জেনারেলি দেখা যায়? দেখো 40-এর পরেই সাধারণত 42-45 বছরেই হয়, তবে আমরা বয়সটার শেষটুকু ধরে রাখি 50। মোটামুটি 50-এর মধ্যে হয়ে যায়। যাদের 50-এর পরেও 1 বছর 2 বছর চলতে থাকে তাদের সম্বন্ধে আমরা একটু ওয়াকিবহাল থাকি যে কেন দেরি হচ্ছে। আচ্ছা, না হলে সাধারণত 50 পর্যন্ত ম্যাক্সিমাম এজ, তার মধ্যে বন্ধ হয়ে যায়। আচ্ছা, অনেক সময় শোনা যায় যে 30-35 বছর মহিলাদেরও মেনোপজ হচ্ছে, এটা কি কারণ? ঠিকই বলেছো। যদি সত্যি করে মেনোপজ হয়, সত্যি করে মেনোপজ হয়েছে কিনা সেটা কিন্তু আগে ডিটেক্ট করতে হবে। 30-35 বছরের আগে যদি হয় তাহলে আমরা তাকে প্রিম্যাচিওর মেনোপজ বলি। আচ্ছা, হ্যাঁ, মেনোপজ তখনই বলবো যদি টানা 1 বছর পিরিয়ড একদম বন্ধ থাকে। আর ওই বয়সটা তো অন্য যে কোনো কারণে বন্ধ হতে পারে। হ্যাঁ, সেজন্য প্রেগন্যান্সি আছে কিনা বাদ দিতে হবে। তারপরে কনফার্ম করার জন্য একটা হরমোন টেস্ট করা হয়, FSH। তার লেভেলটা যদি খুব বেশি থাকে এবং 1 বছর বন্ধ থাকে তাহলে ধরে নিতে হবে মেনোপজ হয়ে গেছে। তো এই প্রিম্যাচিওর হওয়ার কারণটা হচ্ছে যে ওভারিগুলো যেখান থেকে হরমোন বেরোয়, ওভারিগুলো আর কাজ করছে না। অনেক সময় হয় এরকম যে ওভারিতে যে ফলিকলস থাকে সেগুলো সব শেষ হয়ে গেছে, আর হরমোন ওভারি বেরি করতে পারছে না। ঠিক আছে? আর অনেক সময় যে হরমোনগুলো দিয়ে ফলিকলসগুলো স্টিমুলেটেড হয়, উপর থেকে যেগুলো আসছে, ফলিকলস আছে, ওভারি ঠিক আছে, কিন্তু যে কোনো কারণে রিসেপ্টরগুলো সেই হরমোনগুলো কাজ করতে পারছে না। তাকে একটা বলে রেজিস্ট্যান্ট ওভারিয়ান সিনড্রোম। আচ্ছা, ওভারিগুলো নর্মাল কিন্তু হরমোনগুলোর সঙ্গে রেসপন্ড করছে না। সো এই একটা হয় যে ওভারিয়ান পুরো ফেলিওর, কোনো ফলিকলস নেই, সব শেষ, তাই জন্য প্রিম্যাচিওর মেনোপজ হতে পারে। আর একটা হচ্ছে যে রিসেপ্টরগুলো কাজ করছে না, উপরের হরমোনের স্টিমুলেশনগুলো নিতে পারছে না, তাকে বলা হয় রেজিস্ট্যান্ট ওভারিয়ান সিনড্রোম। আচ্ছা, পার্সেন্টেজটা কি মানে এরকম, মানে এই প্রিম্যাচিওর মেনোপজ আমাদের দেশের পার্সেন্টেজটা কি মোটামুটি? দেখতে হয় যে রেজিস্ট্যান্ট ওভারিয়ান সিনড্রোম খুবই কম, তবে এক্স্যাক্টলি আমি তোমাকে পার্সেন্টেজটা বলতে পারছি না, কিন্তু খুবই কম। আচ্ছা, তাড়াতাড়ি পিরিয়ড হওয়ার সঙ্গে মেনোপজ, প্রিম্যাচিওর মেনোপজের কি কোনো রিলেশন আছে? যদি হিসেব করে বা অঙ্ক কষে ভাবা যায় তাহলে প্রিম্যাচিওর মেনোপজের সম্পর্ক নেই, তবে একটু আগে আগে হলো কিনা। এখন এটা সম্পূর্ণটাই নির্ভর করে ওভারিতে কত সংখ্যায় ফলিকলস আছে। হ্যাঁ, যে তাড়াতাড়ি পিরিয়ড হয়েছে বলে যে সবসময় সব ফলিকলসগুলো তাড়াতাড়ি এক্সস্টেড হয়ে গিয়ে প্রিম্যাচিওর মেনোপজ হবে, এটা সবসময় ঠিক কথা নয়। তো মোটা অঙ্ক কষলে ভাবা উচিত যে হ্যাঁ তাড়াতাড়ি পিরিয়ড হয়েছে সুতরাং তাড়াতাড়ি সব ফলিকলসগুলো শেষ হয়ে যাবে। তো এটা বেসিক্যালি নির্ভর করে কত নাম্বার অফ ফলিকলস ওভারিতে আছে। হ্যাঁ, যতদিনে শেষ না হবে ততদিন পর্যন্ত পিরিয়ড চলবে, যখন শেষ হয়ে গেল তখন অটোমেটিক মেনোপজ হয়ে যাবে। আচ্ছা, এর কি কোনো শারীরিক, মানে যাদের মেনোপজ হয় ধরুন নর্মাল এজেই যখন হওয়ার কথা তখন হলো, তো এরপর কোনো শারীরিক সমস্যা দেখা দিতে পারে? মেনোপজ হয়ে গেলে তো শারীরিক সমস্যা কিছু দেখা দেয়ই, কিন্তু মেনোপজ হব যে সময়টায়, সেই সময় থেকে কিন্তু অনেকের অনেক কিছু সিমটম শুরু হয়ে যায়। আচ্ছা, পেশেন্টরা এসে বলতেই থাকে দিদি জানি আজকাল সব ভুলে যাচ্ছি, কিছুই যেন মন দিয়ে করতে পারছি না, রান্না করতে গিয়ে নুন দিলাম কিনা বুঝতে পারছি না, এটা একটা ল্যাক অফ কনসেন্ট্রেশন। আর একটা হয় যে একটু খিটখিটে ভাব, স্বামীরা প্রায়ই অভিযোগ জানায় যে আগে তো এরকম ছিল না, আজকাল কি হয়েছে বলুন তো, ভালো কথা বললেও রেগে যায়। হ্যাঁ, আর একটা হচ্ছে যে গরম লাগা,
একটা হট ফ্লাশ বলে, যেন কান দিয়ে গরম হাওয়া বেরোচ্ছে, সারা হাত পা জ্বালা করছে, একটু পরেই এক পশলা বৃষ্টির মতন একটুখানি ঘাম হলো, তারপর একটু ঠিক হলো। আর একটা ঠিক করে বলতে পারে না, বলে আজকাল কি জানো একটা হচ্ছে, কিরকম একটা লাগছে, আগে তো এরকম লাগতো না। এই যে হব হব সময় থেকে যেটা হয়, প্রায় 1 বছর 2 বছর আগে থেকেই শুরু হয়ে যায়। এটা আমাদের ভাষায় আমরা ক্লাইম্যাক্টারিক বলি, ঠিক আছে? আর মেনোপজ হয়ে যাওয়ার পরে কিন্তু অনেক রকম সমস্যা হয়। সেটা হচ্ছে যে এই গরম লাগা, হট ফ্লাশ, ইরিটেবিলিটি, ঘুম হচ্ছে না, তারপর একটা ডিপ্রেশন হয়, মন খারাপ। ডিপ্রেশনটার দোষটা পুরো মেনোপজের উপরে দেওয়া উচিত না। এটা এমনই একটা বয়স যখন হাজবেন্ডের রিটায়ারের সময় হয়েছে, বাড়িটা করেছি, লোনটা শেষ হয়নি, ছেলে মেয়েগুলো বড় হয়ে গেছে, কেউ বাইরে পড়তে গেছে, হোস্টেলে আছে, কেমন আছে কি জানি, লোনলিনেস। এটাকে আমাদের একটা সুন্দর ভাষা আছে, সেটাকে বলা হয় এমটি নেস্ট সিনড্রোম। তখনও বড্ড একা পড়ে যাচ্ছে, বাচ্চাগুলো নেই কাছে, সব বড় বড় হয়ে গেছে, দুশ্চিন্তাও বেশি। এটাও খানিকটা বলতে পারো একটা মানসিক চাপের সৃষ্টি করে। মেনোপজ কিন্তু একটা কারণ বটেই। মুড, ভীষণ মেজাজ ডিস্টারবেন্স হয়, ওই যে বললাম ভালো কথায় রেগে যাচ্ছে, কখনো কখনো ডিপ্রেশন হচ্ছে, এগুলো আছে। তাছাড়া পেচ্ছাপের কষ্ট হয়, হ্যাঁ, তো মানে ধরে রাখতে পারছে না, হাঁচি কাশি দিলে একটু ইউরিন লিক হয়ে যাচ্ছে, পেলেই দৌড়াতে হচ্ছে। অনেক সময় মহিলারা কোনো পার্টি যেতে চায় না যেখানে অনেকক্ষণ থাকতে হবে, যদি টয়লেট আসে, যদি আমি চাপতে না পারি তাহলে অনেকক্ষণ থাকতে হবে। সব বাড়ি শুদ্ধ আউটিং এ গেল, সে গেল না, বললো না আমি যাব না। এটা একটা কারণ। আর একটা হচ্ছে যে হাজবেন্ডের সঙ্গে সহবাসে ভীষণ মুশকিল হয়, ড্রাইনেস হয়ে যায়, শুকনো হয়ে যায় জায়গাটা, সেটা হরমোনের অভাবেই হয়। তো ন্যাচারালি সেটা একটা আলাদা ফ্যাক্টর। এছাড়া ইস্ট্রোজেন যে হরমোনটা অল্প বয়সে মানে ইয়াং এজে শরীরে থাকে, যার অভাবে মেনোপজ হয়, তার একটা হার্টের উপরে খুব একটা রক্ষণশীল প্রভাব আছে আর কি, প্রোটেক্টিভ এফেক্ট আছে, বুঝেছো? আরেকটা হচ্ছে যে এই ইস্ট্রোজেন হাড্ডিগুলোকে শক্ত রাখে, ক্যালসিয়ামগুলোকে বয়ে এনে এনে বসিয়ে দেয়। তো যখন ইস্ট্রোজেনের অভাব হয় তখন হাড়গুলো হালকা হতে শুরু করে, যাকে আমরা বলি অস্টিওপোরোসিস। তাতে প্রায় শুনে থাকবে ওর শাশুড়ি একটু পড়ে গেছে, পা ভেঙে গেছে, হ্যাঁ, হঠাৎ হঠাৎ পড়ে যাওয়া, এটাও শোনা যায়। শির দাঁড়ার ফ্র্যাকচার, হাতের ফ্র্যাকচার, হিপের ফ্র্যাকচার, এগুলো ভীষণ কমন। এই দুটো হলে তো দেখো বিছানায় পড়ে থাকতে হবে বুড়ো বয়সে। আচ্ছা, এগুলো রুখতে কি এইচআরটি মানে যাকে আমরা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বলি, এটা কি কিছুভাবে সাহায্য করে? ভীষণভাবে সাহায্য করে। হরমোন মানে ইস্ট্রোজেনটা প্রধান। ইস্ট্রোজেনের তো বললাম তোমাকে কি কি উপকারিতা, সেটার যখন শরীরে অভাব হয়েছে, সুতরাং সেটাকে ওষুধ হিসেবে খাওয়ালে পরে অনেক উপকার। সুতরাং সিমটমসগুলো সব কমে যায়। তারপরে হার্টের অসুখের ভয় কম, হাড় ভেঙে যাওয়ার ভয় কম। তবে শুধু ইস্ট্রোজেন দিয়ে করলে হয় না, অনেক রকম ওষুধ আছে, অনেক রকমের হরমোনস এখন আমাদের দেশে পাওয়া যায়। কাকে কোনটা দেব, কিভাবে দেব, এবং দেবার আগে কিছু ইনভেস্টিগেশন করে কাকে কোনটা চলবে, কার কিরকম কষ্ট। হ্যাঁ, কারো যদি শুধু হাতে পায়ে ব্যথা হচ্ছে, জয়েন্ট পেনস হচ্ছে, তাদের জন্য, বা অস্টিওপোরোসিস হয়েছে, হ্যাঁ, তাদের জন্য আলাদা রকমের হরমোন আছে। কারো কারো শুধু ইস্ট্রোজেন দিয়েও ট্রিটমেন্ট করা হয়। আচ্ছা, কখন এটা শুরু করা উচিত এই থেরাপিটা? যে বললাম ক্লাইম্যাক্টারিক, যে পিরিয়ড বন্ধ হওয়ার আগে থেকেই সিমটম শুরু হয়, সেক্ষেত্রে আমরা অনেক সময় আগে থেকেই শুরু করে দিই। মানে এই সিমটমগুলো জাজ করে আপনারা শুরু করে দেন? আগে থেকেই শুরু করি। দেওয়ার নানান রকম কায়দা আছে। যদি কারোর ইউটেরাস আছে, হ্যাঁ, পিরিয়ড চলছে, তাদেরকে ওই ক্লাইম্যাক্টারিক সিমটম শুরু হলে আমরা একটু একটু হরমোন দিতে শুরু করি, তাতে পেশেন্ট ভালো থাকে। আর মেনোপজ হয়ে গেলে তো দিতেই হয়। আর কারোর হয়তো ইউটেরাস অপারেশন করে বাদ গেছে, তার তো দিতেই লাগবে, তাই না? আচ্ছা আচ্ছা, দীর্ঘমেয়াদী ব্যবহারে এর কি কোনো কুফল আছে? হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিতেও দীর্ঘমেয়াদী হতেই হবে, কারণ শরীরে তো আর ইস্ট্রোজেন থাকবে না। ইস্ট্রোজেন রেগুলার আমাকে বাইরে থেকে সাপ্লাই করে যেতেই হবে তাকে সুস্থ রাখার জন্য। কিন্তু আমাদের দেশের মহিলাদের যদি বলি তুমি সারা জীবন এটা খেয়ে যাও, তাহলে সে তো আমার কাছে আসবে না। খেতে বলেছে ডাক্তারবাবু, খেয়ে যাচ্ছি। সেই জন্য আমরা সবসময় সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে কাকে কোনটা চলবে। যার ইউটেরাস আছে তাকে শুধু ইস্ট্রোজেন দিলে হয় না। এই যে কুফলের কথা বললে, শুধু ইস্ট্রোজেন একতরফা যদি দিয়ে যাওয়া হয়, তাহলে যাদের ইউটেরাস আছে তাদের কিন্তু ইউটেরাসের আভ্যন্তরীণ লেয়ারে, যেটাকে এন্ডোমেট্রিয়াম বলি, সেখানে কিন্তু ক্যান্সারের ভয় থাকে। সুতরাং তখন আমাদের ইস্ট্রোজেন প্রজেস্টেরন মিলিয়ে দিতে হয়।
তাহলে কিন্তু সেই ভয়টা আর থাকে না। এখন যার ইউটেরাস আছে তাকে ইস্ট্রোজেন প্রজেস্টেরন দুটো দিয়ে চিকিৎসা করলে তার একটু আবার ব্লিডিং এর ভয় থাকতে পারে, আবার পিরিয়ডস এর মতন, তো সেগুলো দেখে শুনে দিতে হয় যে ব্লিডিং এর সম্ভাবনা আছে কিনা, হলে কিরকম হতে পারে। বা কোনো পেশেন্ট অনেক সময় বলে একটু ব্লিডিং হলে আমি ভালো হতাম, তাদের আমরা সাইকেল ওয়াইজ দিই, তাহলে তারা পিরিয়ডের মতন একটু একটু ব্লিডিং হয়। আর কেউ কেউ বলে না বাবা গেছে গেছে আমি চাই না, তাকে সেইভাবে হিসেব মতন দিতে হয়। আর ইস্ট্রোজেন হরমোনের একটা খারাপ এফেক্ট কিন্তু ব্রেস্টের উপর আছে, সেটা নিয়ে এখন অনেক ঝড় ঝাপটা চলছে, অনেক রকম রিসার্চ কাজ চলছে। হ্যাঁ, এইটা নিয়ে আপনাকে আমি পরের প্রশ্নটা করতে যাচ্ছিলাম যে ব্রেস্ট ক্যান্সার থাকলে এইচআরটি করা যায় না বা এরকম একটা কিছু আমি শুনেছি। ওই যে তোমাকে বললাম অনেক রকমের হরমোন আছে, তার মধ্যে কিছু কিছু হরমোন ওষুধ আছে যাদের ব্রেস্টের পরে কোনো খারাপ এফেক্ট নেই। যাই হোক, যেখানে একটা ঝড় রয়েছে এই ব্রেস্ট ক্যান্সারের, সেখানে এই ব্যাপারে আমরা খুব ওয়াকিবহাল থাকি। শুরু করার আগেও ব্রেস্ট এক্সামিনেশন করে নিই, দরকার হলে পেশেন্টের কোনো কষ্ট ব্রেস্টে আছে কিনা সেটা শুনে নেওয়া, দরকার হলে ইনভেস্টিগেশন করে নেওয়া, এবং হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি চলাকালীন পেশেন্টকে 6 মাস 1 বছর পর পর কিছু টেস্ট করে নেওয়া, সাইটোলজি করতে হয় যে ইউটেরাসের কেন ক্যান্সারের ভয় আছে কিনা, ব্রেস্ট এক্সামিনেশন, দরকার হলে ম্যামোগ্রাফি রিপিট করে করে দেখতে হয়। পিরিয়ডিক চেক একটা রাখতেই হয় নিশ্চয়ই রাখতে হবে পেশেন্টের উপর। পেশেন্টের দিক থেকেও সেটা ভালো, আমার দিক থেকেও ভালো, ডায়াগনোসিস করতেও সুবিধা। ধন্যবাদ দিদি। আমরা ইলোরাদির কাছ থেকে অনেক কিছু জানলাম, এরপরেও যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে আমি তো রইলামই, আমায় জানাবেন। চলি তাহলে, নমস্কার। তুমি যে আমার চিরদিনের সেই নারী। এই মেশিনটি দেখতে ছোট, কিন্তু এর উপকারিতা অনেক। এর নাম হচ্ছে অ্যাবম্যাক্স এবং এটা আমাদের পেট কমাতে, ভুঁড়ি কমাতে সাহায্য করে। এই যে ওর দিকটা ধরে চাড় দিয়ে উঠছেন, ম্যাক্সিমাম প্রেশারটা, ইন্ট্রাঅবডোমিনাল প্রেশার বেড়ে যাচ্ছে এবং এই রেকটাস অ্যাবডোমিনাস এবং আমাদের পেটের যে মাসেলসগুলো সমস্ত রয়েছে সেইগুলোর অ্যাকশন হচ্ছে এবং খুব নিজেকে ঝরঝরে লাগে। এর বিকল্প হিসেবে আপনি বাড়িতে একটা বালিশ পেছনে রেখে, সেটা হবে ব্যাক সাপোর্ট, পা দুটো সোজা করে উঠবার একটুখানি হাফ ওঠার চেষ্টা করবেন। আস্তে আস্তে আপনি দেখবেন যে যত দিন যাবে অনেকটা বেশি উঠতে পারছে। নমস্কার, আমি সায়ন্তনী। আপনাদের প্রিয় প্রোগ্রাম নারীর বিউটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। চুলের সমস্যা আমাদের সকলকেই নাজেহাল করে ছাড়ছে। আর চুলের সমস্যা বলতে আমার মনে পড়ে আছে চুল পেকে যাওয়ার কথা। এতদিন আমরা জানতাম যে একটু বয়স হলে চুল পাকে, কিন্তু আজকাল সবারই বেশ অল্প বয়সে চুলটা পেকে যাচ্ছে। কারণটা যে কি কেউই বুঝতে পারছে না। অনেকেই অনেক কারণ দেখায়, অনেকেই অনেক সমাধান দেয়, কিন্তু যার চুল পাকছে তার কিন্তু ভীষণই বাজে অবস্থা। এই সব জিনিস নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে আছেন সাথী বিউটি পার্লারের বিউটি থেরাপিস্ট সাথী দত্ত। সাথীদি নমস্কার। তোমাকে অনেক শুভেচ্ছা, আর আমার দর্শক বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা। নমস্কার। চুল সবার পেকে যাচ্ছে। হ্যাঁ, ভীষণ সমস্যা। সমস্যা ভীষণই জটিল সমস্যা। এটা হচ্ছে কেন? এটা সাংঘাতিক প্রশ্ন। এটা বেশি হয় জিনগত ব্যাপারে। হয়তো কারোর মায়ের বা বাবার বা দাদু বা ঠাকুমার খুব কম বয়সে চুল পেকে গেছে, তার থেকেও হতে পারে। আর একটা হতে পারে টেনশন থেকে। আমাদের তো সবারই একটা টেনশন আছে, তার থেকেও কিন্তু ভীষণভাবে চুল পাকে। তুমি পড়েছো কিনা জানি না যে শাহজাহানের এই মমতাজ যখন মারা গেছিলেন, এক রাতের মধ্যে টেনশনে চুল পেকে গেছিলো। এটা একটা ইয়ে আছে, হ্যাঁ, কথিত আছে। তো তাই জন্য বলছি টেনশনটা ভীষণভাবে ভ্যারি করে চুল পাকার ক্ষেত্রে। আর তারপরে আছে তো খাদ্যে ভেজাল। আমাদের খাদ্যে যেরকম বিশেষ করে তেলে যেভাবে ভেজাল আছে, সেই ভেজাল থেকেও কিন্তু চুলটা খুব তাড়াতাড়ি পেকে যায়। আর তারপরে আছে, সর্বোপরি আছে পলিউশন। এই পলিউশন থেকে কিন্তু চুল পাকে। আর এছাড়াও শ্যাম্পু যদি বেশি করা হয়, আর শ্যাম্পু যদি ঠিক মতো নির্বাচন না করা হয়, তাহলেও কিন্তু তার থেকেও কিন্তু চুল পাকে। কিন্তু
কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যেটা আমি একটু আগে বললাম, যে বেশ কয়েকদিন আগে অবধি কিন্তু একটু বয়স হলে চুলটা পাকতো, এখন এই 18-19 এই টিনেজ সময়টা না ভীষণভাবে চুলটা পেকে যাচ্ছে। তো এই এজ গ্রুপটা পাকার জন্য কি কোনো স্পেসিফিক রিজন আছে? না, আমরা আসলে ভাবি কি বাচ্চা, তো বাচ্চাদের আবার টেনশন কি, ওদের এখন দেখবে বেশি টেনশন, আমাদের থেকেও বেশি টেনশন, মানে এত পড়াশোনার চাপ, এবং বাবা মারা এত চাপ দেন ছেলে মেয়েদের ওপর যে তোকে ফার্স্ট হতেই হবে বা তোকে সেকেন্ড হতেই হবে। আর তাছাড়া সত্যি কথা বলতে গিয়ে একটা বাচ্চার উপর আমি দেখি যে পড়াশোনার যেভাবে চাপ সৃষ্টি করা হয়, তার থেকেও কিন্তু এই টেনশন থেকেও কিন্তু বাচ্চাদের চুলটা পাকছে। এছাড়া তো আছে অপুষ্টির জন্য চুলটা পাকছে। অনেকে বলে লিভার প্রবলেম, লিভার ওই অপুষ্টি থেকেই হচ্ছে, হ্যাঁ লিভার প্রবলেমটা হচ্ছে। এছাড়া তো আছে পলিউশন, এই পলিউশন থেকেও বাচ্চাদের চুলটা পেকে যাচ্ছে। তো এটার সমাধান কি? এই সমাধান বলতে আমি বলবো যে ঠিক মতন ডায়েট নিতে হবে, মানে যাতে পুষ্টিকর খাদ্য খাওয়া দরকার, অনেক ভিটামিন, হ্যাঁ এগুলো নেওয়া দরকার। আর আমার মতে ভেষজ দিয়ে যদি নেওয়া যায় তাহলে একটা খুব ভালো উপায় আছে, সেটা হচ্ছে নিম পাতা জল যদি রেগুলার খাওয়া যায়। হ্যাঁ মানে ভীষণ তেতে যাবে ইয়েটা, কিন্তু যদি একটু কষ্ট করে যদি নিম পাতা জলটা সপ্তাহে 4 দিনও যদি খায়, তাহলে কিন্তু চুল পাকার থেকে, মানে পেকে যেটা গেছে সেটা কালো হবে না, কিন্তু চুল পাকার থেকে নিম পাতার মধ্যে আছে নিমবিডিন আর নিমবিনের মতন উপকার, যে উপকারটা রক্তে মিশে আমাদের সাইটোকাইন নামে একটা রাসায়নিক যৌগ সৃষ্টি করে, এটা আমাদের ব্যাকটেরিয়া মারতে সাহায্য করে এবং পাকা চুলটাকে রোধ করে। ঠিক আছে, এই নিম পাতা যদি আমরা নিম পাতার জল 1/2 কাপ করে প্রতিদিন সকালবেলা খালি পেটে খাই, তাই এর থেকে আর কোনো বিকল্প নেই। কিন্তু যাদের চুল পুরোপুরিভাবে পেকে গেছে তারা কি করে? জেনারেলি আজকাল ভীষণ অনেক রকমের ডাই কিংবা হেয়ার কালার ইউজ করা হয়, সেটা কি হেলদি? আমি বলবো কখনোই নয়, কোনো কেমিক্যালস ডাই কখনো ইউজ করা উচিত না। যদি আমার কোম্পানির লোক শুনলে কিন্তু আমার পেছনে তারা করবে। যাই হোক, আমার বলাটা ঠিক নয়, তবে আমি বলবো যে কেমিক্যাল দিয়ে কখনো ডাই করাটা ঠিক নয়। সেক্ষেত্রে কিন্তু অন্য উপায় আছে। হ্যাঁ, সেটা কিন্তু ওই চায়ের জল আর ওই মেহেন্দি দিয়ে কি করে অনেক কিছু মেশাতে হয়, তা সেটা কিভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি, আমার অ্যাসিস্ট্যান্ট দেখাবে তোমাকে। আচ্ছা মাধবী, চলে এসো দিকে, টাওয়ালটা গায়ে দিয়ে দাও। মেহেন্দিটা যেরকম আমরা প্যাক বানাই, এটা মেহেন্দি মিক্সচার, সেটা আমাদের চায়ের জল মেশানো হয়েছে। হ্যাঁ, চায়ের জল মেশানো হয়েছে, এতে আমলা মেশানো আছে, তার সঙ্গে মেশানো আছে তোমার কফি আর দই পাউডার। হ্যাঁ, কফি পাউডার, দই, লেবু, একটা ডিম, এত সব মিশিয়ে আমি একটা প্যাক তৈরি করেছি। ঠিক আছে, আমাদের এই সুচন্দ্রারও কিন্তু চুলটা পাকা আছে, বোধহয় দর্শক বন্ধুরা বুঝতে পারছে না। সুচন্দ্রা কিন্তু আগে আমার কাছে একবার করেছিল, করে কিন্তু এই কালারটা এসছে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, এই মেহেন্দি করেও কিন্তু কি সুন্দর কালারটা এসছে, তাতে কোনো কেমিক্যালস কিন্তু নেই। হ্যাঁ, ওইটাই সবার থেকে উপকারী ব্যাপার হচ্ছে কোনো কেমিক্যালস নেই, চুলটা ভালোভাবে কন্ডিশন হয়ে যায়। হ্যাঁ, কত অফেন এটা করা উচিত? এটা সপ্তাহে সপ্তাহে করতে পারে, কোনো ব্যাপার না, তবে একটু তবে একটা কি জিনিস, সপ্তাহে করলে পরে একটু ড্রাই হয়ে যেতে পারে চুলটা, তো সেক্ষেত্রে বলবো একটু অয়েল ম্যাসাজ, হট অয়েল ম্যাসাজ করুক রাত্রেবেলা, তাহলে কিন্তু এই ইয়েটা আসে না। এটা লাগিয়ে কতক্ষণ রাখতে হবে? এটা লাগিয়ে 2.5 থেকে 3 ঘন্টা রাখতে হবে। রাখার পর কিন্তু কোনো হার্বাল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করতে হবে। আমি সবসময় বলি যে শ্যাম্পুটাও কিন্তু একটু হার্বাল হলে ভালো হয়। শ্যাম্পুটা কিভাবে বানাতে হয় সেটা একটু বলে দিচ্ছি তোমাকে। সেটা চায়ের জল দিয়ে করলে খুব ভালো হয়। 1 লিটার চায়ের জলে 100 শিকাকাই, 100 রিঠা আর 50 আমলা আগের দিন রাত্রে আমি ভিজিয়ে রাখলাম। পরের দিন সকালবেলা সেটাকে যদি আমি ফুটিয়ে নিয়ে ছেঁকে নিই, তারপর সেটা দিয়ে যদি আমি শ্যাম্পু করি, তার মতো বোধহয় ভালো শ্যাম্পু আর নেই। ওটা দিয়ে তেল চলে যাবে? হ্যাঁ, একদম তেল চলে যাবে এবং একেবারে সিল্কি হয়ে যাবে চুলটা। অনেকে আছে না যারা চাইছেন কালার করতে, হ্যাঁ অনেকে কালার করতে চাইছেন, কিন্তু এইটা দিয়ে কালার করে তারপরে যদি শ্যাম্পুটা দিয়ে করা যায়, তাহলে কিন্তু চুলটা খুব ভালো থাকে, খুব হেলদি হয় চুলটা। আপনারা নিশ্চয়ই নোট করে নিয়েছেন শ্যাম্পুটা কিভাবে তৈরি করতে হয়। আমি কি ট্রাই করব, তারপর আপনাকে জানাবো কিরকম উপকার। আর একটা কথা কি জানো, যে আমরা শ্যাম্পু করি কিন্তু শ্যাম্পু করার পর কন্ডিশনারের কথাটা ভুলে যাই। কিন্তু আমাদের কন্ডিশনার করা চুলে ভীষণ দরকার, কেন অনেকেই যারা আমাদের বলেন যে চুলে জট পড়ছে, হ্যাঁ চুলে কেন জট পড়ছে, চুল আঁচড়াতে পারি না, চুলটা চিটচিটে হয়ে যায়, আসলে এটা কন্ডিশনারটা ঠিক হয় না বলে। তো এই হেনা দিয়েও কিন্তু এই কন্ডিশনার করা যায়, মানে চায়ের লিকার হেনা মিশিয়েও কিন্তু কন্ডিশনার, মানে চায়ের লিকার দিলাম, চায়ের লিকারের সঙ্গে হেনাটা মেশালাম, তার সঙ্গে একটা ডিম আর একটা লেবু মিশিয়ে দিলাম, ঠিক আছে। আর যাদের চুলটা খুব ড্রাই তাদের 1 টেবিল স্পুন অলিভ অয়েল দিলাম,
দেওয়ার ওই পর mixture-টার মধ্যে? হ্যাঁ ওটা দিলে দেওয়ার পর লাগাচ্ছি ঠিক এই মানে প্রসেসেই লাগাতে হবে, মানে যেরকম ভাবে আজকে মাধবী লাগাচ্ছে ঠিক এই প্রসেসেই লাগাতে হবে, কিন্তু রাখতে হবে 45 মিনিট। কম টাইম। হ্যাঁ 45 মিনিট রাখার পর তারপর ওটা শ্যাম্পু করে ফেলতে হবে হার্বাল শ্যাম্পু দিয়ে। এটা কি আমরা বাড়িতে তৈরি করতে পারি? হ্যাঁ অবশ্যই বাড়িতে তৈরি করতে পারি, কারণ আমি যেটা বলে দিলাম রেসিপিটা সেটা অনায়াসে বাড়িতে তৈরি করা যায়, কারণ সবসময় যে বিউটি পার্লারে আসতে হবে তার কোনো মানে নেই। তার উপর এখন লাইফটা হ্যাঁ এত ব্যস্ততা সবসময় বিউটি পার্লারে আসা সম্ভব হয় না। তারপর আরেকটা ব্যাপার দেখো যে সব সময় বিউটি পার্লারে এসে খরচ করে করাও কিন্তু সবার পক্ষে সম্ভব তো হয় না, তো সেক্ষেত্রে বাড়িতেই তারা করতে পারে অনায়াসে। এই যে হেনাটা আমরা ইউজ করছি, এটা বাজারে যে কোনো একটা ভালো কোম্পানি হেনা কিনলেই অবশ্যই আমি বলবো যে একদম কম দামি হেনা কখনোই ব্যবহার করতে নয়, কেন কম দামি হেনাতে কাঠের গুঁড়ো ছাড়া কিছুই থাকে না। হ্যাঁ তাই বেশি দামে সবসময় বেশি দামের হেনা ব্যবহার করা উচিত, এটা আমি সবসময় বলি। আর আপনি যে বললেন এই যে মিক্সচারটার কথা এটা কি একটু অল্প বয়সী মেয়েরাও ব্যবহার করতে পারে? কোনো সাইড এফেক্ট হবে না? কোনো সাইড এফেক্টস নেই, শুধু যদি চুলটা অনেকে যাদের খুব ড্রাই হেয়ার তারা লাগালে পরে হেনা লাগালে পরে ড্রাই হয়ে যেতে পারে, তো এই ক্ষেত্রে আমি বলবো অলিভ অয়েল মিশিয়ে নাও হেনাটার মধ্যে। হ্যাঁ হেনাটার মধ্যে যদি অলিভ অয়েল মিশিয়ে নাও তাহলে তো ব্যালেন্স থাকবে সেটা চুলটা, অসুবিধার কিছু নেই। মাধবীর মাখানো শেষ হয়ে গেছে, সামনেটা একটু ভালো করে মাখিয়ে দাও মাধবী। এটা এরকম ভাবে এটা বললেন যে 2 থেকে আড়াই ঘন্টা থাকবে। হ্যাঁ অনেকেও বলে না চুল পেকে গেলে ওঠাতে না, আবার নাকি না এটা একদম বাজে কথা যে চুল পেকে গেলে সেই চুলটা ওঠালে পরে তার রসটা লেগে আর একটা চুল পাকবে, এগুলো একদম হ্যাঁ এগুলো একদম ভ্রান্ত ধারণা, এই ধারণাটা ঠিক কিছু না, এটা একদমই ঠিক নয়। দেখে দাও দিদি। আমার শেষ প্রশ্ন আর কি, আপনি আর 2-1টা কি ঘরোয়া টিপস যদি দেন? ঘরোয়া টিপস বলতে আসলে আমরা অনেক সময় দেখবে হয়তো কোথাও বেড়াতে যাব, হ্যাঁ আমরা কি করি হঠাৎ করে ল্যাকার দিয়ে ফেলি মাথায়। হ্যাঁ এই ল্যাকার থেকেও কিন্তু চুল পাকা হয়, পেকেও যায়, ঠিক আছে? তাই সেক্ষেত্রে আমি যদি ল্যাকার না দিয়ে ঘরেই একটা যদি কিছু বানিয়ে নিয়ে ল্যাকারের কাজ করি তাহলে সেটা খুব ভালো হয়। তাই সেটা আমি তোমাকে বলছি, সেটা হলো যে 1 কাপ গোলাপ জল, ঠিক আছে, তাতে 2-3 ফোঁটা লেবুর রস আর 1/2 চামচ মধু একসঙ্গে মিলিয়ে দিলাম, সেটা চুলে দিলাম, মানে আমি কোথাও মানে বেরোতে যাচ্ছি ঠিক তার আগেই চুলটা ম্যারম্যার করছে, তাই সেটা লাগানোর পর এবার একটু ড্রায়ার দিয়ে দিলাম, ঠিক আছে, শুকিয়ে দিলাম, দেখবে একদম চুলটা সিল্কি লাগবে আর ফুরফুর করবে, যেটা সবাই চায়। তা এইটা কি হবে, এটা যে আমরা যে এই ল্যাকার দিয়ে চুল বাঁধা বা ল্যাকার দিয়ে চুল সেট করা এগুলো কিন্তু প্রয়োজন হয় না। এটা যদি আমরা করি তাহলে চুলের কোনো ক্ষতিও হয় না, আর চুলটাও ঠিক সেই ল্যাকারের থেকেও ভালো, বেশ ঝরঝরে তরতরে তাজা, কিন্তু ফুরফুরে যাকে বলে। ভীষণ ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আমারও খুব ভালো লাগলো সায়ন্তনী, আর আমার দর্শক বন্ধুদেরও খুব ভালো লাগছে, তাদেরও জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। টিপসগুলো বেশ হেল্পফুল, আশা করি আপনাদের যে সকল সমস্যা ছিল ওগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আপনাদের কাছেও যদি অন্যান্য কোনো টিপস থাকে সেটা আমাকে লিখে জানাবেন, এবং তার মধ্যে থেকে আমরা বেছে নেব সবার থেকে সেরা টিপটি, এবং সেটা যদি আপনার হয় আপনি পাবেন একটি আকর্ষণীয় পুরস্কার। আমরা কিন্তু কথা রেখেছি, তাই আমি আর মনামি আবার এসে হাজির হয়েছি নারীর রান্নাঘরে, আর আমাদের সঙ্গে আছে আমাদের এসবি ক্যাটারারের কর্ণধার মিস্টার গাঙ্গুলি, অর্থাৎ সন্দীপদা। আচ্ছা সন্দীপদা, আজকে আপনি আমাদের কি খাওয়াচ্ছেন? তোমাদের আজকে আমি বেক কমপ্লিট খাওয়াচ্ছি। আচ্ছা, আমি কিন্তু অনেকক্ষণ ধরে আন্দাজ করছিলাম যে ওটা মাছ ছাড়া আর কিছু হতে পারে না, কিন্তু কিসের কি লাগছে? আচ্ছা, এটা তৈরি করতে শাহমরিচ মানে সাদা গোলমরিচ, বুঝলে? সাদা গোলমরিচ, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, পুদিনা পাতা বাটা, সর্ষে বাটা, সাদা সর্ষে বাটা, এটা ধনে পাতা লঙ্কা বাটা, আচ্ছা, এটা আদা বাটা, রসুন বাটা, নুন। আচ্ছা সন্দীপদা, ওই সিলভার ফয়েলটাও কি আমাদের কাজে লাগবে? হ্যাঁ, সিলভার ফয়েলটাও কাজে লাগবে। ওটা কি কাজে লাগবে? ওটার মধ্যে মাছটাকে মুড়ে বেক করতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আর মাছগুলোকে কি ওই গাগুলোকে চিড়ে দিয়ে দেওয়া হয়? এটা করার আগে এই মাছটাকে গাগুলোকে চিড়ে দেওয়া হয়েছে যাতে মশলাটা মাছের মধ্যে ঢুকতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা। আচ্ছা, এটা কতক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে সন্দীপদা? এটা মিনিমাম আধ ঘন্টা রাখতে হবে। মিনিমাম আধ ঘন্টা রান্না করার আগে আধ ঘন্টা রাখতে হবে। দিতে হবে। শুরু করে দিই? হ্যাঁ, শুরু করে দিই। নিশ্চয়ই। আচ্ছা, কি করব প্রথমে? এটা কিছু না, এটা ওভেনে রান্না, গ্যাসে কোনো রান্না নেই। ও আচ্ছা, এইটা পোস্ত দেওয়া আছে। আমি এর মধ্যে সাদা সর্ষে দিই। আচ্ছা,
সাদা সর্ষে একটু সাদা সর্ষে দিতে হবে। গোটা মাছটা কেটে এই দেখো গায়ের উপর কাটা কাটা আছে, যাতে মশলাটা ভেতরে ঢোকে। রেখে এর মধ্যে শাহামরিচ, আদা, আর ধনেপাতা, কাঁচা লঙ্কা, সর্ষে, সাদা সর্ষে, আর একটু পুদিনা দেওয়া আছে, আর একটু আমি পুদিনা দেবো, ঠিক আছে? আর একটু পুদিনা দিলাম। শাহামরিচ মানে তো এই সাদা মরিচ না? হ্যাঁ, গোলমরিচের ভেতরের অংশটা। আচ্ছা, এই পুদিনাটা দেওয়া হয় কেন? এটা স্মেলের জন্য দেওয়া হয়, আর স্বাদটাও বোধহয় একটু ভালো, স্বাদটাও ভালো হবে। হ্যাঁ, নিশ্চয়ই একটু ঝাল ঝাল পছন্দ করো তোমরা, তাই না? ও একটু বেশি ঝাল পছন্দ করে। আমি দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আর একটু শাহামরিচ দিচ্ছি। আচ্ছা, এটা নারকোল বাটা, বুঝলে? নারকোল আর একটা কি কাঁচা লঙ্কা, এটার মধ্যেও কাঁচা লঙ্কা আছে না বাটা, ঠিক আছে? দিয়ে আমরা মানে সবগুলো যা ছিল সেগুলো মোটামুটি সব এখানেই লেগে যাবে। হ্যাঁ, সব এখানে লেগে নিয়ে ভালো করে এটাকে মাখিয়ে এটাকে ম্যারিনেট করতে হয় আধ ঘন্টা। মানে যত করবে, যত এর মধ্যে মশলা ঢুকবে, তত টেস্টি খেতে। আচ্ছা, তাহলে আমার মনে হয় এটা যখন আধ ঘন্টা সময় লাগে, তাহলে আগেই মানে রান্নাটা শুরু করার আগেই আধ ঘন্টা এটা করে রাখলে ফ্রিজে রেখে দিলে, তারপর এইটা আধ ঘন্টা যখন হয়ে যাবে, এটা তুমি ফ্রিজ থেকে বার করবে। ফ্রিজ থেকে বার করে এই অ্যালুমিনিয়াম ফয়েলটা দাও একটু তুমি। দেখো এইখানে তুমি একটু ধরো, এটা অ্যালুমিনিয়াম ফয়েলটা বার করো, ঠিক আছে? কতটা লাগবে বলুন তো? দুটো মাছ কি একসাথেই মোড়ানো হবে? না, আলাদা 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 করে। ঠিক আছে, এই অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে এই বেকড হবে, বুঝলে? আচ্ছা, এক একটা মাছের জন্য এত বড়ই লাগবে না? হ্যাঁ হ্যাঁ, লাগবে। সেটাকে ভালো করে মোড়াতে হবে, বুঝলে? আর মশলা দিয়ে যাতে টেস্টি হবে, এই মশলাটাই ঢুকে মাছটাকে টেস্টি করে তুলবে। আচ্ছা, অনেক সময় এই আমরা অ্যালুমিনিয়াম ফয়েলটা যে ইউজ করি, তো এই অ্যালুমিনিয়াম ফয়েলটাকে এই বেকিংয়ের পারপাসে ইউজ করার কি কোনো পার্টিকুলার কোনো রিজন রয়েছে? না, এটা কন্টিনেন্টাল ডিশ তো, এইটা অ্যালুমিনিয়াম ফয়েলে হিটটা ভালো হয়। আচ্ছা, তাদের মাছটা সফট হবে। আচ্ছা আচ্ছা, এইটা ছাড়া আর কোনো কিছু অপশন আছে কি? তুমি এটা কলা পাতাও করতে পারো। আচ্ছা, এটা কলা পাতাতেও করা যায়। দিয়ে এবার এটাকে মোড়ানো হয়। কলা পাতাতেও ঠিক এইরকম একই রকম ভাবে যা যা করলাম এখানে সেরকমই করতে হবে। এই একটা হলো। আচ্ছা, কিন্তু মোড়ানো অবস্থাতে কোনোভাবেই খুলে যাবে না যখন? না, এটা খুলবে না, এটা কিছুতেই খুলবে না। এই মশলাটা মাছের গায়ে ভালো করে, মানে যেটুকু আছে সবটুকুই লেগে যাবে। হ্যাঁ, ওই অনুযায়ী এতে মশলাটা দেওয়া হয়েছে। মশলাটা করা থাকবে। পুদিনা পাতা কিন্তু সত্যি খুব সুন্দর একটা গন্ধ ইয়ে করেছে। মানে যা যা আছে তার মধ্যে বোধহয় পুদিনা পাতার গন্ধটাই বের হচ্ছে। পুদিনা পাতা, ধনে পাতা আছে। হ্যাঁ, ধনে পাতা বাটা আর লঙ্কা বাটা। ধনে পাতা আর লঙ্কা বাটাটা হয়ে গেল এটা মোড়া। এবার আমার লাগবে এটা পোর্সলিনের ট্রে। পোর্সলিন ট্রের মধ্যে এই দুটো রাখবো, রেখে ওভেনে বেক করতে দাও। এটা পাওয়ারটা অন করে দিলাম। আর কত টেম্পারেচারে দেবো? 6 or 7? আচ্ছা আচ্ছা, সন্দীপদা, তাহলে কি হয়ে গেছে মনে হচ্ছে? এবার আমরা বার করি। আধ ঘন্টা মতো হয়ে গেছে, এবার বার করতে পারি। আচ্ছা, এটা মোটামুটি আধ ঘন্টা মতো রাখলেই হয়ে যাবে না? আচ্ছা, বার করে ফেল। দাও করছি। ভীষণ গরম হবে। হ্যাঁ, কিছু একটা নিয়ে ধরতে হবে। আচ্ছা, গ্যাসে কি এটা কোনোভাবে করা যায় না? না, এটা গ্যাসে খুব একটা হবে না। গ্যাসে করা যাবে না? না, করতে পারো তুমি অবশ্য। হ্যাঁ, সেটাই ওটা এটা এরকম ফ্রাই প্যানে, গ্যাসের উপর ফ্রাই প্যানে জল দিয়ে কলা পাতা দিয়ে এটাকে ভাপা করতে হবে। আচ্ছা, গ্যাসে করতে গেলে কলা পাতাটা ইউজ করতে হবে। এটা ছেড়ে দাও। এই দেখো, ভীষণ সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে। সত্যিই তাই। আমি একটা চামচ নিয়ে
মানে সিলভার ফয়েলটা খুলে এবার মাছটাকে বার করে ফেলতে হবে। এই যে এই গ্রেভিটা খুব টেস্টি গ্রেভি, বুঝলে? হ্যাঁ, টেস্ট করো। আচ্ছা, এটা সাজাবার জন্য কিছু গার্নিশিং এর জন্য কিছু দরকার কি? এরকম ধনেপাতা গার্নিশ করে দিলে দেখতে আরো বেশি সুন্দর আচ্ছা লাগে। আচ্ছা তাহলে সমস্ত রকম কালারই চলে আসবে, গ্রিন অ্যান্ড হোয়াইট। টেস্ট করতে করতে আরেকটা কথা জিজ্ঞেস করি, ভীষণ ভালো খেতে হয়েছে, কিন্তু এটা কি দিয়ে খেলে আরো বেশি ভালো লাগবে? এটা শুধুই খায়। শুধু হ্যাঁ, শুধু বেশি ভালো লাগে খেতে। তাহলে টেস্ট দেখি। করবি? নিশ্চয়ই, প্রত্যেকদিন যে কেন জিজ্ঞাসা করিস। তা অবশ্য ঠিক কথা। আমার এই বেক টাইপের জিনিসটা দারুণ লাগে, অথচ দেখ কত কম তেল ঝাল। তবে এটাতে বোধহয় সময়টা একটু বেশি লাগে। খুব একটা সময় লাগে না, শুধু বেক করতেই যা সময় লাগে। ওই আধ ঘন্টা মতো সময় লাগে। প্রসেসটা খুব সোজা, সহজে করা যায়। মাছটা জোগাড় করাটাই একটা ব্যাপার। মাছটা জোগাড় হয়ে গেলে আর যা কিছু লাগছে সেগুলো সব ঘরেই থাকে। হ্যাঁ, ঘরেই থাকে। বেক পমফ্রেট করতে যা যা লাগবে: মাঝারি গোটা একটা পমফ্রেট মাছ, আদা হাফ চামচ, রসুন 1 চা চামচ, গোলমরিচ আধ চামচ, ধনেপাতা, পুদিনা পাতা ও কাঁচা লঙ্কা বাটা 2 চা চামচ, সর্ষে বাটা 1 চা চামচ, অ্যালুমিনিয়াম ফয়েলের কিছুটা। বেক পমফ্রেটের প্রণালী: গোটা পমফ্রেট মাছের গাটা ছুরি দিয়ে চিড়ে ফেলুন। একটা পাত্রে রেখে আদা বাটা, ধনেপাতা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা ও পুদিনা বাটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর সর্ষে বাটা, নারকেল বাটা এবং কাঁচা সর্ষের তেল মাখিয়ে আরও কিছুক্ষণ রাখুন। এরপর গোটা মাছটা সমস্তটাই অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে 15 থেকে 20 মিনিট বেক করুন। বেক পমফ্রেট তৈরি, প্লেটে গরম গরম পরিবেশন করুন। আপনারা দেখে নিলেন, তাহলে শিখেও নিলেন। এই বেক পমফ্রেটটা খুব তাড়াতাড়ি রান্না করে ফেলুন, আর আমাদের চিঠি লিখে অবশ্যই জানান। আর হ্যাঁ, আরেকটা প্রতিযোগিতার ব্যাপার আছে, সেটা কিন্তু আজকে আপনাদের পিঙ্কি বলবে। আর সেটা হচ্ছে, যদি আপনার জানা কোনো ভালো রেসিপি থাকে, অতি অবশ্যই নারীর রান্নাঘরে সেটা লিখে পাঠান। যেটা সবথেকে ভালো রেসিপি হবে, আমরা সেই রেসিপি যিনি লিখে পাঠিয়েছেন তাকে আমন্ত্রণ জানাবো আমাদের নারীর রান্নাঘরে। তাহলে আজকের মতো বিদায় নিই, কিন্তু আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। নমস্কার।